2014, 2018, 2024 এই কমিশনটা এস্টাবলিশ করা হয় জুলাই মাসের 29 তারিখ, গত জুলাই। এটা টাইম ফ্রেম ছিল 4 মাস, জুলাই, অগস্ট, নভেম্বর পর্যন্ত, নভেম্বর থেকে তারপরে 1 মাস অক্টোবর ছিল, অক্টোবর 1 মাসে সেল করা হলো। টার্মস অফ রেফারেন্স ছিল যে এই তিনটা ইলেকশনে অনেক ধরনের ক্রিটিসিজম এসছে, দেশে বিদেশে বাইরে থেকে অনেকে অ্যানালাইজ করেছে এটা সেই লেজিটিমেসিটা ছিল না। আর এটা নিয়ে অনেক ক্রিটিসিজম, অনেক পাবলিকেশনস আছে যেগুলো এই কেউ কেউ বলেছে ইট ওয়াজ দি এন্ড অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। তো এই সমস্ত এলিগেশনসের ব্যাকগ্রাউন্ড রেখে এই কমিশনটা করা হয়। তো আমরা এই ইনভেস্টিগেশন বলেন, ইট ওয়াজ ডান আন্ডার দি প্রভিশনস অফ পাবলিক এনকোয়ারি অ্যাক্ট 1956, এই আইনের আন্ডারে করা হয়েছে। এবং পাবলিক ইনকোয়ারি কমিশন হিসেবে আমাদের দায়িত্ব ছিল কিছু হিয়ারিং করা, রিসার্চ করা, যারা যারা ইনভলভ ছিল তাদেরকে ডেকে তাদেরকে ইন্টারোগেট করা এবং সার্ভে করা, পাবলিক ওপিনিয়ন পোল নেওয়া। তো আমরা আর আরেকটা হচ্ছে এক্সিস্টিং লিটারেচার বলতে অনেকগুলো পাবলিকেশনস যেগুলো এসছে, যেগুলো আমরা কভার করতে হয়েছে। প্রথমেই 2014 সালের ইলেকশনকে এডু করে আপনার US ডিপার্টমেন্ট অফ স্টেট পাবলিক স্টেটমেন্টস অ্যান্ড কান্ট্রি রিপোর্টস আছে, 2014 পোলস। তারপরে কমনওয়েলথ স্টেটমেন্ট অ্যান্ড কমেন্ট্রি, জানুয়ারি 2014 পোল, এর উপরে এসছে 2014 ইলেকশনের ব্যাপারে। হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রসফায়ার, violence, intimidation and electoral abuses around the 2014 vote. তারপরে 2018 সালে এসছে হিউম্যান রাইটস ওয়াচের এসছে ক্রিয়েটিং প্যানিক ডকুমেন্টেড থ্রু ইলেকশন ক্র্যাকডাউন। তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, TIB, তাদের একটা পাবলিকেশন হচ্ছে ইলেকশন প্রসেস ট্র্যাকিং পোস্ট 2018 অ্যানালিসিস অ্যান্ড ইকুইটি ডেটা সেট। আর UK পার্লামেন্ট তাদের গভর্নমেন্ট ব্রিফিংগুলো তাদের সেইগুলো পাবলিশড হয়েছে, সেটা ছিল 2018 সালে। আর 2024 সালের ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশন এসেছিল, তাদের ফাইনাল রিপোর্টটা এই সমস্ত কভার করেছে যে কীরকম অনিয়ম হয়েছে, অনেক প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, ইলেকট্রাল ম্যানিপুলেশন হয়েছে, তারপরে একটা দলকে জেতাবার জন্য কত ধরনের স্ট্র্যাটেজিস ছিল সেইগুলো। তো এইগুলো আমরা এক্সামিন করেছি। তারপরে লোকাল ডোমেস্টিক রিপোর্টস যেগুলো আছে, ইন্টারন্যাশনাল রিপোর্টস, এগুলো আমরা সব কালেক্ট করে আমরা একটা প্রেজেন্ট আপনার লিটারেচার রিসার্চ করেছি। তারপরে আমাদের একটা আরেকটা স্টেজ ছিল, সেটাতে আমরা নোটিশ দিয়েছি যারা যারা স্টেক হোল্ডার্স ছিল এবং যারা এর মধ্যে যারা পার্টিসিপেট করেছে এই ইলেকশন ম্যানিপুলেশনে, যেমন ইলেকশন কমিশনের কিছু কর্মকর্তাবৃন্দ, তারপরে রিটার্নিং অফিসার, তারপরে পুলিশের যেটা করে যে ওই যারা SP লেভেলের বেশিরভাগ যারা ডিস্ট্রিক্টে কাজ করেছেন, ল এনফোর্সিং এজেন্সিজ ইন জেনারেল। তারপরে আর্মির একটা সেকশন আছে এখানে, আর্মি আর্ম ফোর্সেস বলবো। তারপরে ইন্টেলিজেন্স এজেন্সিজ, গোয়েন্দা অর্গানাইজেশন যেগুলো আছে, NSI, BGFI, স্পেশাল ব্রাঞ্চ, এইগুলো ওনাদেরকে আমরা ডেকে এক অংশ তাদেরকে ডেকে আমরা ইন্টারভিউ করেছি। আমাদের পারপাস ছিল তাদের কাছ থেকে তথ্য নেওয়া, আবার কোনো সময় আবার যাদের সম্বন্ধে এলিগেশনস এসছে আমরা তাদেরকে ইন্টারভিউ করে তথ্য বার করার চেষ্টা করেছি, আসলে কী ঘটেছে এটা জানার চেষ্টা করেছি। ঢাকার বাইরে আমাদের দুটো টিম গেছেন, একটা ঢাকা, আরেকটা ঢাকা শহরে তো করাই হয়েছে, চিটাগংয়ে করেছে, যেটা আমাদের এখানে মেম্বার ডক্টর আলমুল আলিম আর তাজরিয়ান, ব্যারিস্টার তাজরিয়ান, ওনারা গেছেন চিটাগংয়ে, ঢাকা। আর এছাড়া এইদিকে আমাদের যে যারা অ্যাভেলেবল ছিল তাদেরকে আমরা দেখেছি, আমরা ইয়েতেও গেছি, আমরা ঢাকা সেন্ট্রাল জেলে যারা ওখানে এখন আছেন অনেকেই যারা এই ব্যাপারে ইনভলভ ছিল, তারা এখন ওখানে ইন্টার্ড অবস্থায়, তাদেরকে আমরা ইন্টারোগেট করেছি। কাশিমপুর জেলেও গেছি আমরা, ওখানে আমরা চিফ ইলেকশন কমিশনার, তারপরে আপনার পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কয়েক টার্মের,
তারপরে ওখানে প্রাক্তন চিফ জাস্টিস ওনাকে আমরা ইন্টারোগেট করেছি, ইন্টারোগেট বলবো না, ওনার সাথে আমরা আলোচনা করেছি টু গেট ফিডব্যাক, ভেতরে কি হয়েছে একটা ইনসাইট পাওয়ার জন্য। তো আমাদের ফাইন্ডিংসগুলো আমরা এখানে আমাদের রিপোর্টে এসছে, এগুলোর কপি অ্যাকসেপ্ট আপনাকে সবাইকে দেওয়া হবে। হিয়ার উইথ মি, তো সেই জন্য আমি পুরো ডিটেলটা করবো না, তবে আমি জেনারেলি আপনাকে একটু যেটা আমাদের ফাইন্ডিংস প্রিলিমিনারি ইন ভেরি শর্ট ব্রিফলি আমি বলছি, সেটা হচ্ছে এই 2014, 2018 আর 2024 ইলেকশন, তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের হলো, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ ওটা আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15 অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। এবং আপনারা জানেন কারা কারা ছিলেন, আমি স্পেসিফিক্যালি মুহূর্তে সবার নাম বলছি না, রিপোর্টে সব এসছে। এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল। ওই সিস্টেমটা বাতিল করার পরে যে ইলেকশনটা হলো, তখন ইলেকশন কমিশন যেগুলো কমিশনের অ্যাপয়েন্টমেন্টসগুলো, এগুলো একটা নন ট্রান্সপ্যারেন্ট একটা পদ্ধতিতে সবাই এসছে। অ্যান্ড মেনি অফ দেম, আই মে সে সো, রিপোর্টেও এসছে এবং আমাদের ফাইন্ডিংসও এসছে, দে ওয়ার ফ্র্যাঙ্কলি তারা ল্যাকিস অফ দ্য গভর্নমেন্ট। বেছে বেছে তাদের নিজেদের লোকদেরকে দিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয়, এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে, তো পুরোটাই ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য বিউরোক্রেসি, আন্ডার দ্য সিভিল গভর্নমেন্ট। এবং সিভিল গভর্নমেন্ট যে আগে থেকে সেটা একটা কলোনিয়াল সিস্টেমের মতো হয়েছে, কারণ সে ব্রিটিশ আমলে যে সিভিল গভর্নমেন্ট ছিল, তারা ছিল একটা কলোনিকে তারা শাসন করার জন্য একটা বাইরের শক্তি, তারা এসে কলোনিকে ব্রিটিশ ইন্ডিয়া তারা শাসন করছে। পাকিস্তান আমলেও সিভিল সার্ভিস অফ পাকিস্তান ছিল। এখানেও আমাদের বিসিএস আছে, কিন্তু অনেক ব্রিলিয়ান্ট অফিসার আছে। ব্রিলিয়ান্ট অফিসারগুলোকে বাইপাস করে কিছু 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 ল্যাকিস যারা প্রো গভর্নমেন্ট, এবং তাদেরকে যে কোনোভাবে মোটিভেশন, ফাইন্যান্সিয়াল মোটিভেশন হতে পারে, তারপরে পার্সোনাল সেলফ অ্যাডভার্টাইজমেন্ট, এই সমস্ত মোটিভেশন দিয়ে এন্টায়ার সিভিল গভর্নমেন্টটা যে টুক ওভার কন্ট্রোল অফ দ্য ইলেকট্রাল মেকানিজম। এই ইলেকট্রাল মেকানিজমটা কন্ট্রোল করার জন্য আমাদের যে ব্যুরোক্রেসি, যেটা বাংলা হবে আমলা বলা হয়, একটু গালির মতো শোনা যায় যদিও, বাট সে ফ্যাক্ট, এনারা ডেপুটি কমিশনার, ডিসিরা ইউজুয়ালি তারা কন্ডাক্ট করতেন ডিস্ট্রিক্ট লেভেল, আর যারা ওই নিচের দিকে তাদেরকে কন্ট্রোল করা হতো থ্রু আ প্রসেস অফ রিওয়ার্ড সিস্টেম। এবং ইলেকশনটা ডাইরেক্টলি আন্ডার দ্য রিটার্নিং অফিসার, তার কন্ট্রোলটাই ম্যাক্সিমাম ছিল। আর ইলেকশন কমিশন কাগজে কলমে খুবই পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, আর কনস্টিটিউশনাল অর্গানাইজেশন। কনস্টিটিউশন যেভাবে ক্রিয়েট করেছে, এই ইলেকশন কমিশনের ক্ষমতাটা ইন্ডিয়াতে যেরকম অনেক সম্মান করা হয়, এবং ইন্ডিয়ান ইলেকশন কমিশন ইলেকশনের সময় যদি কোনো কথা বলতে চায়, সবাই শোনে। আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম পাপেট, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য বিউরোক্রেসি। আমাদের এখানে মেম্বারদের মধ্যে আমাদের একজন প্রাক্তন সচিব আছেন, ওনার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, উনি আমাদের সাথে শেয়ার করেছেন, করবেন আপনাদের সাথে যদি আপনারা শুনতে চান। আর হচ্ছে এই বিউরোক্রেসির রোলটা বড় একটা চ্যাপ্টার আমাদের রিপোর্টে এসছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে এই যে তিনটা ইলেকশন যদি একটা মাস্টার প্ল্যানের আন্ডারে হয়, তিন রকম ইলেকশন ছিল। 2014টা ছিল নন পার্টিসিপেটরি, 151 জন, 153 জন পার্টিসিপেট করেনি, একবার আনকন্টেস্টেড চলে গেছে। আবার ওদিকে 149,
147 তারা ওখানে পার্টিসিপেট করেছে, বা তারপরে কি হয়েছে, প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয় কিন্তু ইন্টিমিডেশন, ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। এইগুলোর পদ্ধতিতে 2014টা ইলেকশনটা রুলিং পার্টি জিতে যায়। 2018-এ যখন দেখা গেল যে ইলেকশন নন পার্টিসিপেটরি হয়ে গেছে, আর কেউ আসছে না, তখন একটা উদ্যোগ নেওয়া হলো বা রুলিং পার্টি তখন তারা সবাইকে ইনভাইট করলো, সবাই আসলো ইলেকশনে। আসার পরে যে যে বিশ্বাস নিয়ে তারা এসেছিল সেটা তার কারণ তখন ভায়োলেন্সটা বেড়ে গেল। ওই সময় ওই মামলা, শত শত মামলা দেওয়া হলো, তাদেরকে অ্যারেস্ট, গুম, এই সমস্ত শুরু হয়ে গেল। তারপরে আপনার এই যে কোর্টে গেলে জামিন দেওয়া হতো না। তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, বাট এ সাইলেন্ট পার্টিসিপেন্ট। আর 2024-এ কি হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করা দরুন কিছু ডামি ক্যান্ডিডেট দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না, দিস ইজ নাথিং নিউ। তো আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে এইগুলো কতটুকু রিয়ালিটি বেসড, এই যে এলিগেশনসগুলো কতটুকু সত্য, আমরা এইগুলোই বার করার জন্য আমাদের কমিশনটা হয়েছে। আমরা এই কমিশন যেভাবে কাজ করেছি তাতে আমরা প্রথম তো বললাম যে যে সমস্ত রিপোর্ট এসছে সেগুলো অ্যানালাইজ করেছি। সেকেন্ড, আমরা অনেককে নোটিশ দিয়েছি, তারা আমাদের কাছে এসছে, শুনানি করেছি। শুনানি করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেকে আসে নাই, অনেকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে তারা টাইম নিয়ে গেছে সময় পার করার জন্য, পলাতক। তারপরে আমরা নোটিশ পাঠালাম আমরা ডিসিএফআইকে নোটিশ পাঠালাম, তো ওনারা জবাব দিয়েছেন, জবাব দিয়ে কিন্তু বললেন যে এনারা সব ট্রান্সফার হয়ে গেছে, এনাদের ওনাদের পোস্টিং হয়ে গেছে, কারো ঠিকানা নাই। তো আমরা একটু সমস্যা, কাউকে আনতে পারছিলাম না। এনএসআই আমাদের সাথে কোঅপারেট করেছে, কিছু তথ্য আমরা বের করতে পেরেছি। আর এই ইলেকশন কমিশনের ভেতর থেকে কিছু তথ্য বেরিয়ে এসছে কীভাবে হয়েছে এই ব্যাপারে। অনেক হিউজ করাপশন হয়েছে আপনার দিয়ে যে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিনস, সে ব্যাপারে আমার এখানে মেম্বার আছে যিনি ভোট এক্সপার্ট অফ দ্য সাবজেক্ট। আর এইগুলো ছাড়া রিপোর্টে সবই আছে, আরো কিছু বলি আপনাকে। স্যার তিনটা ইলেকশনের এটা লিস্ট কি কি ফাইন্ডিং, জাস্ট লিস্টটুকু বলে দেন, ওই যে আপনি যেটা লিখেছেন। এই যে স্যার, এই যে এটা না প্রশ্ন না লাগবে। আচ্ছা, এই পয়েন্টসগুলো আমি আমার মেম্বার শামীম মাহমুদকে দেবো অ্যান্সার করার জন্য। আমি তার আগে একটু কনক্লুড করছি যে এর মধ্যে আমরা অনেক 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 সেটব্যাকস হয়েছে, কারণ একভাবে আমাদের অর্গানাইজেশন ইনফিলট্রেট করা হলো। একজন আওয়ামী লীগের একজন এক নেতার মেয়ে, সে আমাদের এখানে আসলো, পোস্টিং হলো, এবং ওই ইলেকশন কমিশন থেকে পোস্টিং করা হলো। এদিকে যে আমরা অনেক তথ্য পার হয়ে যাচ্ছে, আমরা জানি না কীভাবে হচ্ছে। আর তারপরে অনেক কিছু জিনিস আমরা দেখি, আমরা এক ইন্টারোগেশন করছি বা একটা ইন্টারভিউ নিচ্ছি, এই প্রশ্নগুলো দেখি সবাই জানে, কিন্তু পাচার হয়ে যাচ্ছিল। তবে আমাদের কমিশনটাকে এটাকে হিউমিলিয়েট করা বা এটাকে আন্ডারমাইন করার অনেক চেষ্টা হয়েছে। তারপরেও থ্যাঙ্ক গড, there are good people in this country যে যারা সত্যি সত্যি তারা স্প্রেড আউট দ্য ট্রুথ ফর আস। এবং এইগুলো এর পরে যেটা আমরা করেছি আরেকটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আর ওই ডাইরেক্ট কিছু তারা আমাদের কাছে এসছে, দেখা করেছে, তাদের ওপিনিয়ন, আমরা ওপিনিয়ন পোল নিয়েছি, এবং ওপিনিয়ন পোলে বিভিন্ন ধরনের মতামত এসছে। ইলেকশন কীভাবে ঠিক করা যায়, ইলেকশন সমস্যা কী হয়েছিল, কেউ কেউ ফার্স্ট হ্যান্ড রিপোর্টস, কেউ কেউ প্রথম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লিখেছেন, সেগুলো আমরা নিয়ে এসেছি একটা চ্যাপ্টারে। আর তো ওপিনিয়ন পোল, তারপর আমাদের ইন্টারভিউজ, ইন্টারোগেশনস, তারপরে এই সব কিছু যে তিনটা ইলেকশনের যে ম্যানিপুলেশন, এই সব কিছু থেকে আমাদের একটাই কনক্লুশন, এই তিনটা ইলেকশন ওয়াজ ফ্রডুলেন্ট, ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই ফোর্স, it was the death of democracy in Bangladesh. এবং এখন আমি আমার ব্রাদার মেম্বার শামীম মাহমুদ, ওনাকে ওই সামারিটা বলতে বলছি, আর তারপরে
ইলেকট্রনিক ভোটিং মেশিনসের ব্যাপারে প্রফেসর সুপন উনি বলবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে। আমি তিনটে নির্বাচনের যে বৈশিষ্ট্য এবং মূল যে ঘটনাগুলো প্রধান বৈশিষ্ট্য এবং ফ্যাক্টগুলো করছি খুবই সংক্ষেপে। আপনারা দেখেছেন আমাদের প্রায় 300+ পৃষ্ঠা প্রতিবেদন। এটা সরকার পাবলিশ করবে আশা করি, এবং তখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো এবং সুপরিকল্পিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এই বন্দোবস্ত করা হয়েছিল। 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2018 সালের নির্বাচন 2018 সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মিশন গ্রহণ করে। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তাদের সুদূর প্রসারী পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশগ্রহণ করে। তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই, মানে ইলেকশনের আগের রাত্রে। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা দামি প্রার্থী দিয়ে আপনারা সবাই জানেন, আওয়ামী লীগের ভেতর থেকেই আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়। তিনটি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়। বাস্তবায়নে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। কিছু কর্মকর্তার সমন্বয়ে বিভিন্ন অফিসে সেল গঠন করা হয়, বিশেষ সেল গঠন করা হয়, যা বেসিক্যালি নির্বাচন সেল নামে পরিচিত। 2014-2024 সময়কালে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এই সময়ে কমিশনের পরিবর্তে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। তিনটি সংসদ নির্বাচনের থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন মাইক্রোফোনটা আমি দিচ্ছি প্রফেসর সুপন, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, আমাদের এখানকার মেম্বার। উনি ওই ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনস এর উপরে অনেক কাজ করেছেন, ওনার স্টেটমেন্ট। আপনারা এটা জানেন যে ইভিএম প্রকল্পটা যখন চালু করা হয় তখন সরকার এবং সরকার দলীয় জোটের যে রাজনৈতিক দলগুলো ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটাকে সমর্থন দেয়নি, এবং যারা বিশেষজ্ঞ ছিলেন এই বিষয়ে তারাও কিন্তু এটাকে সমর্থন দেননি। তারপরও এই প্রকল্পটা চালু হয়, এবং আপনারা দেখেছেন এই প্রকল্প চালু হওয়ার পরে 3000 কোটি টাকার বেশি এই প্রকল্পে ব্যয় হয়েছে, এবং আউটকামটা হচ্ছে
6টা মাত্র সংসদীয় আসনে ইভিএমটা ব্যবহার করা হয়েছে। এবং আপনারা এটাও দেখেছেন যে ইভিএমগুলো বেশিরভাগই অকার্যকর। এবং আমরা আমাদের কমিশনের কাজে নির্বাচন কমিশন থেকে একটা ইভিএম আমরা চেয়েছিলাম পরীক্ষা করার জন্য। ইভিএমটা এনে আমরা চালু করতে পারিনি, ওইটা নষ্ট। তো এখানে দেখেন এটা আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারী কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিলেন। এবং এখানে তার যে সংশ্লিষ্ট টাইগার আইটি সেখান থেকে সফটওয়্যার প্রথম সাপোর্ট দেওয়া হতো। এবং এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প প্রণয়ন এবং প্রকল্প যে স্টিয়ারিং কমিটি গঠন এবং সরাসরি ক্রয়ের যে আদেশ নির্বাচন কমিশন দেয়, পুরো প্রসেসটা এত দ্রুত হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত অস্বাভাবিক। এবং এখান থেকে আমাদের সন্দেহ হয় যে আসলে এটা নির্বাচন কমিশনের প্রকল্প কিনা। পরে আমরা যখন কমিশনের কর্মকর্তাদের ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম, তখন আস্তে আস্তে এই জিনিসগুলো বেরিয়ে আসলো যেটা আসলে নির্বাচন কমিশনের কোনো প্রকল্প ছিল না। এবং ইভিএমের একটা সুবিধা আছে, যেটা বাতিল ভোটের যে সংখ্যাটা কমিয়ে আনতে পারে। এবং যে 6টা সংসদীয় আসনে এই ভোটটা হলো, সেখানে আপনারা দেখবেন যে বাতিল ভোটের সংখ্যা 0, কিন্তু কারচুপি কিন্তু থামাতে পারে নাই। ভোটের ডিফারেন্স ছিল যে 2018 সালে রাতের বেলার ভোট তো ইভিএম দিয়ে দিতে পারে না, কারণ ফিঙ্গারপ্রিন্ট লাগে। আপনারা দেখবেন যে 2018 নির্বাচনে ভোট গ্রহণের শতকরা হার ছিল 80.80, কিন্তু ইভিএম এটা ছিল 50.52, 30 ভাগ পার্থক্য। কিন্তু নির্বাচন হলো কিন্তু শুধুমাত্র 6টা আসনে, বাকি আসনগুলিতে এটা হলো না। কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল এই প্রকল্পটাকে চালু রাখা, যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। এবং আমরা যখন কমিশনের সচিবদের অবসরপ্রাপ্ত কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কেউ কেউ বললেন যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে এটা নাকি লোকসান দিচ্ছে, এটাকে লাভবান করার জন্য এই প্রকল্পটা হাতে নিয়েছে। এবং আমরা যখন বিভিন্ন সভার কার্যবিবরণীগুলি দেখলাম, ইভিএমের দাম কত হতে পারে এটা নিয়ে তারা লিখেছেন যে ইভিএম বাজারে সহজলভ্য নয়, ইন্টারনেটে সার্চ দিয়ে তারা কিছু পান নাই। আপনারা যে কেউ আজকে গুগলে গিয়ে যদি সার্চ দেন ইভিএম ম্যানুফ্যাকচার এটা যদি সার্চ দেন শত প্রতিষ্ঠান পাবেন, তারা একটা প্রতিষ্ঠানও খুঁজে পায় নাই। তারা সেনাবাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে, দাম তারা ঠিক করে দিবে। প্রকল্প এটা কিন্তু ইভিএমটা ব্যবহার করবে কিন্তু নির্বাচন কমিশন। এবং আপনারা দেখবেন ইন্ডিয়াতে যে ইভিএমটা ব্যবহার করা হয়, ওই সময় বাংলাদেশের মূল্যমান এটা দাম ছিল 20,000 টাকা, আর আমাদেরটার দাম পড়লো 2,34,000 টাকা এবং 41,000, এর মাঝখানে দামটা পড়েছে, যেটা অত্যন্ত অস্বাভাবিক। এবং দাম অনুপাতে এটা কিন্তু কোনো সেবা এবং কোনো রকমের মান ছিল না এটা। এবং আমরা সবাই জানি এটা ত্রুটিপূর্ণ। এবং এই যে প্রকল্পটা যে চালু হয়েছে, ইভিএমগুলো বানিয়ে কোথায় রাখবে, ইভিএমের সফটওয়্যার সাপোর্ট কিভাবে দিবে, কোনো কিচ্ছু এর মধ্যে বলা ছিল না। মানে এটা আকাশ থেকে এসে বললো, আর বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হলো। আজকে বিল 1 দিনের মধ্যে টাকা চলে যাচ্ছে অ্যাকাউন্টে, এবং তারা সেটা ওই চেক ব্যাংকে জমা দিয়ে দিচ্ছেন। এই হচ্ছে পুরো ইভিএমের সমাচার আর কি, যেটা নির্বাচনে কাজে লাগে নাই। আমাদের 3,000 কোটি টাকার বেশি এখানে অপচয় করা হয়েছে, এবং পুরাটা নির্বাচন কমিশনের সায় ছিল। যদি এটা তাদের প্রকল্প ছিল না, কিন্তু তারা কোথাও কোনো মিটিংয়ে তারা কেউ ভিন্নমত পোষণ করেন না যে এটা আমরা মানছি না, বা এটা এই প্রকল্পটা গ্রহণ করা ঠিক না, বা এটা অস্বাভাবিক দাম, বা এটা মানসম্মত না। কেউ এই ধরনের কোনো কথা কোনো মিটিংয়ে তোলেন নাই। ধন্যবাদ। এমনি 2008 ইলেকশনের উপর একটু অবজারভেশন ছিল, এটি একটু বলবেন? আচ্ছা, আপনি একটু 2008 আমাদের এই প্রতিবেদনের একটা সুপারিশ ছিল যে আমাদের যে তদন্তের যে পরিধি 2014, 18 এবং 24, এবং সময়টা খুব কম ছিল, তো আমাদের একটা সুপারিশ ছিল যে এই তদন্তটা আরও হওয়া উচিত। এবং পাশাপাশি তদন্ত করতে গিয়ে আমরা একটা জিনিস আমাদের মনে হলো যে 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত করা উচিত। কেন উচিত? 2018 নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে 80.80 ভাগ, আর 2008 হয়েছে 88 ভাগ। 2018 নির্বাচনে 213টা আসনে 100 ভাগ ভোট গৃহীত হয়েছে। তার মানে যারা মরে গেছে তারা ভোট দিয়ে গেছে ওখানে এসে। তাহলে 2008-এ 100 ভাগ ভোট পড়েছে, এরকম কেন্দ্রের সংখ্যা কত হতে পারে?
আপনারা প্রতিবেদনটা পড়লে দেখবেন প্রতিটা নির্বাচনে ভোট গ্রহণের হারটাকে পরিবর্তন করা হয়েছে। এটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হয়েছে, এটা ডিসি অফিসগুলোকে ব্যবহার করা হয়েছে। তো সেখান থেকে আমাদের একটা সন্দেহ হয়েছে, একটা দৃঢ় সন্দেহ যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং এটা নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং আমরা সুপারিশ এটা উল্লেখ করেছি। ধন্যবাদ। 1100 সেন্টার ওটা চেঞ্জ করছে, আমরা এটা সন্দেহ করছি আরও বেশি হবে, 1300 আর এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ওই আমরা মিস করেছি একটু আগে, সেটা হচ্ছে ডিলিমিটেশন যে একটা ইস্যু আছে, সেটাও আছে না? আচ্ছা, ডিলিমিটেশন একটা আইনও আছে। ডিলিমিটেশন একটা কনসিকুয়েন্সিকে ছোট করা, বড় করা, এটা এটা কোনো একটা ক্যান্ডিডেট যদি দেখে যে এভাবে জিততে পারবো না, একটু পোর্শন কেটে আরেকটা কনস্টিটিউয়েন্সি দিয়ে দিলে তার এখানে একটা ইলেকশন সে একটা ভিক্টরি পেতে পারে, অথবা হয়তো এখানে সে উইক আছে, আরেকটা কনস্টিটিউয়েন্সির একটা অংশ নিয়ে, ওটা ডিলিমিটেশন বা আইনও আছে, ওটা আমেরিকাতে বলে জেরিম্যান্ডারিং। তো সে বাংলাদেশে এটা কিন্তু হয়েছে, কয়েকবার হয়েছে, এবং এটা নর্মালি সেন্সাস রিপোর্টের উপরে নির্ভর করে, কারণ সেন্সাস পপুলেশন তো বেড়ে যাচ্ছে, কিন্তু সেন্সাস রিপোর্টে থাকা সত্ত্বেও পপুলেশন বেড়েছে, তবুও ডিলিমিটেশন করা হয় না। সেটা একটু প্যাসিভ ডিলিমিটেশন, মানে আমরা এই ডিলিমিটেশনটা যেখানে প্রয়োজন সেখানে করা হচ্ছে না, আবার যেখানে প্রয়োজন নাই কাউকে কোনো একটা ক্যান্ডিডেটকে বেনিফিট দেওয়ার জন্য সেখানে ডিলিমিটেশন করে কনস্টিটিউয়েন্সিকে বাড়ানো হয়েছে। তো এরকম বেশ অনেকবার হয়েছে। এই ব্যাপারে কিছু কাজ করেছে, এটা সামান্য শর্ট, খুব ব্রিফলি একটু বলতে পারি। এখন আর আসার কোনো ডিলিমিটেশন বা আসল পুনর্বিন্যাস এই বিষয়ে আমরা যদি তদন্ত করি, দেখা যায় যে কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে। 2014, 2018, 2024 প্রত্যেকটা নির্বাচনের আগে কিন্তু একটা ডিলিমিটেশন করা হয়, এবং এই ডিলিমিটেশনটা বোঝার জন্য কিছু তথ্য খুঁজছিলাম, রেকর্ডস খুঁজছিলাম। দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন আসলে খুব একটা রেসপন্সিবল ছিল না ইন টার্মস অফ রেকর্ড কিপিং। ওরা আপনার কোন ভিত্তিতে বা কোন লজিকে ডিলিমিটেশন করে, বা রেকর্ডস গুলাও যে আপনার যে প্রত্যেকটা ডিলিমিটেশন কোন কারণে করেছে, কেন করেছে, কোন টাইপের প্রস্তাব এসেছে, এই বিষয়ে আসলে খুব একটা বেশি ইনফরমেশন পাওয়া যায়। এবং এটা আসলে কেন পাওয়া যায় না, এটার এক্সপ্লেনেশন উই ক্যান অনলি ইমাজিন। এখানে দেখা যাচ্ছে যে অ্যাবসলিউটলি এখানে আপনার ডিলিমিটেশন ইজ ওয়ান অফ দোজ ক্রাইটেরিয়াস ফর ইলেকশন ম্যানিপুলেশন। কারণ আপনি একটা আসন কাটছাট করে এখান থেকে একটা ইউনিয়ন পরিষদ নিয়ে গেলেন, ওখান থেকে একটা অ্যাড করে দিলেন, এই ভিত্তিতে কিন্তু একটা প্রার্থীর ইলেকশন আপনি জিতাই দিতে পারেন, বুঝছেন? তো এখানে দেখা যাচ্ছে যে ডিলিমিটেশন আপনার 2008 সাল থেকে, 14 সালও বলবো না, 2008 সাল থেকে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। এবং এই কারণে আমরা এই যে এটা একটু তদন্ত করে দেখলাম যে আসলে আপনার এখানে সম্পূর্ণভাবে বলতে পারলেন যে এখানে একটা আনফেটার্ড ডিসকাশন ছিল। আচ্ছা, ইলেকশন কমিশনের যেহেতু এখানে একটা পাওয়ার দেওয়া আছে, একটা কনস্টিটিউশনাল পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু রেসপন্সিবলি ইউজ করার কথা, এবং এই রেসপন্সিবল ইউজেজের মধ্যে কিন্তু আছে যে আপনি ঠিকভাবে আপনার যত সব স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার বলতে কারা কারা, এখানে খালি পলিটিক্যাল পার্টি না বা প্রার্থীরা না, স্টেক হোল্ডারের মধ্যে কিন্তু আছে যে প্রত্যেকটা আসলে ভোটার, এদের থেকে যে আমরা শুনবো যে হ্যাঁ ওদের কোনো এদের কোনো মত আছে কিনা যে আসল কোনো বিন্যাস নিয়ে, এটা কিন্তু না শুনে দেখা যাচ্ছে যে নিজের ইচ্ছা মতো ডিলিমিটেশনটা করা হয়েছে। তো এই বিষয়ে আমাদের বেশ কিছু সুপারিশ আছে, এবং আশা করি যে ভবিষ্যতে যাতে এইভাবে জনগণের যাতে সাফার না করতে হয় বা ইলেকশনের টিমটা যাতে ডেভেলপ হয়, এটার কারণে আমরা আশা করি যে আমরা যে সুপারিশগুলো দিয়েছি সংস্কারের মাধ্যমে এটা প্রশ্ন না নেওয়াই ভালো, আমরা তো সবই করেই দিলাম। তারপর ওরা ভাববে যে আচ্ছা, ঠিক আছে। আমাদের কিছু ফাইন্ডিংস যেগুলো আছে, এখানে রেকমেন্ডেশনস আছে, তার একটা
short form summary of recommendations with Dr. Ali Mahmoud here. Commissioner. ধন্যবাদ সবাইকে। আমরা মোট 40টি সুপারিশ পেয়েছি সব মিলিয়ে। আমাদের যে ফাইন্ডিংস তার উপর বেস করে আমরা সব মিলে 40টি সুপারিশ দিয়ে সেগুলো বিভিন্নভাবে ভাগ করা আছে। শুরু হয়েছে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে, অর্থাৎ এখান থেকে কাজটা শুরু করতে হবে। তারপর আমরা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার একটা প্রস্তাব করেছি। সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে একটু মিলিয়ে আমরা একটা স্বাধীন সীমা নির্ধারণ কর্তৃপক্ষের কথা বলেছি। তারপরে আমাদের যে পলিটিক্যাল নিবন্ধন, এটার মধ্যে স্বচ্ছতা আনার জন্য আমরা কিছু সুপারিশ করেছি। এই যে তারপরে আপনার গোয়েন্দা সংস্থার যে ভূমিকা, তাদের কার্যক্রমটাকে আমরা আরো সীমাবদ্ধ করতে পেরেছি। তারপরে ইলেকশন কমিশনের যে নিয়োগগুলো হয়, পেশার নিয়োগগুলো হয়, সেই পেশার নিয়োগ বন্ধ করার প্রস্তাব করেছি। নির্বাচন পর্যবেক্ষণে যে সরকারি আউট ব্যয় করা হয়, সেটা বন্ধ করার কথা বলেছি আমরা, এবং যাতে করে ভুয়া পর্যবেক্ষক নিয়োগ না হয় তার প্রস্তাব করেছি। গণমাধ্যম নীতিমালা অর্থাৎ আপনাদের এক্সেস, সেটাকে আমরা আরো উন্মুক্ত করার কথা বলেছি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিগুলোকে আরো শক্তিশালী করার কথা বলেছি। তারপরে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা আরো ভবিষ্যতের জন্য আরো বেশি করে তদন্ত করার প্রস্তাব করেছি, যেটা এই আমার আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, আমাদের বিস্তারিত বলা আছে। ধন্যবাদ সবাই। এটা একটু কইরা এই পাতাটা রিপোর্ট শফিক ভাই হ্যাঁ? প্রশ্ন করে আচ্ছা, আমরা কিছু প্রশ্ন নিব। আপনারা যারাই প্রশ্ন করবেন নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের